হ্যালো, আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। তো আজকে আমরা চলে আসছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। সো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের পেজটা এমন। তো এখানে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ, চতুর্দশ অধ্যায়, এই যে 4টা অধ্যায় মিলে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা দিয়ে দিছে। ওকে, সো দেখো, রচনামূলক প্রশ্ন আছে একটা, সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা। সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর আছে ক, খ এবং 3-এর প্রশ্ন একটা আছে, 4-এর একটা প্রশ্ন আছে। ওকে, রচনামূলক প্রশ্ন কি আছে দেখো। শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সো আমরা চলে যাচ্ছি তোমাদের অ্যান্সার শিটে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর 1, আর এটা অবশ্যই ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর। ঠিক আছে, সো দেখো, শিশুকালকে বিভাজন করা মানে হলো শিশুদের মধ্যেও বৈষম্য সৃষ্টি করা। এতে করে তাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। শিক্ষার সুযোগ লাভ করা শিশুর মৌলিক অধিকার। অধিকাংশ দেশেই সামাজিক দায়-দায়িত্বের অংশরূপে এবং অভিভাবকের দিক নির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয়ে গমন করে। এছাড়াও ক্ষুদে শিশুরাও কিন্ডারগার্টেনের প্লে গ্রুপে আনন্দ ও খেলার ছলে শিক্ষা গ্রহণ করে শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোকিত ও আনন্দময় করে তোলে। কিন্তু অনুন্নত দেশ বা পশ্চাদমুখী দেশে মাঝে মাঝে কিংবা প্রায়শই মাতা-পিতার সাথে শ্রমকার্যে অংশগ্রহণ করে অর্থ উপার্জনে জড়িয়ে পড়তে হয়। আমাদের দেশেও বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু, দ্বিতীয় পেজে চলে যাচ্ছি, রয়েছে, যাদের মধ্যে অটিস্টিক প্রতিবন্ধী শিশুরাও রয়েছে। তাই তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে করে দেশের কোনো শিশু বৈশিষ্ট্যগত দিকগুলো ফুটে না ওঠে। তবে বয়স অনুযায়ী শিশুদেরকে বিভাজন করা যেতে পারে, এতে কোনো বিরূপ প্রভাব দেখা দিবে না। সো দেখতে পেলে যে রচনামূলক প্রশ্নের সুন্দর একটা উত্তর দিয়ে দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা চলে আসব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর ক নাম্বারে। বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত? এর উত্তরে কি আছে আমরা দেখি। 2 নং প্রশ্নের উত্তর ক, বাবা মায়ের প্রতি সম্মান। 1, 2, 3, 4, 5, 5টা দেয়া হয়েছে। 1 নাম্বার, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাবা মা যা বলে তা শুনতে হবে এবং পালন করতে হবে। 3 নাম্বার, বাবা মায়ের প্রতি যত্নশীল হতে হবে। বাবা মায়ের অসুখ হলে সেবা করতে হবে, বাড়ির কাজে তাদের সাহায্য করতে হবে। এটা গেল বাবা মায়ের প্রতি সম্মান। এবার দেখতে পাচ্ছ শিক্ষকের প্রতি সম্মান। শিক্ষকের প্রতি সম্মান এখানেও আছে 5টা। সো 1 নাম্বার দেখতে পাচ্ছ, শিক্ষকের প্রতি অনুগত থাকতে হবে। শিক্ষক কোনো আদেশ দিলে তা পালন করতে হবে। বিদ্যালয়ের বাড়ির কাজ শিক্ষককে সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। 4 নাম্বার দেখো, শিক্ষককে প্রাতিষ্ঠানিক কাজে সাহায্য করতে হবে। 5 নাম্বার, শিক্ষককে সবসময় সুন্দর আচরণ করতে হবে। সো 2-এর সংক্ষিপ্ত ক নাম্বার প্রশ্ন হয়ে গেল। সো দেখো 2-এর সংক্ষিপ্ত প্রশ্ন খ, তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে? সো এটা দেখতে পাচ্ছ 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খ, আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে, তাদের মধ্যে অনেকে অটিস্টিক, প্রতিবন্ধী ইত্যাদি। তাদের প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, যাতে তারা আমাদেরকে ভিন্ন চোখে না দেখে, এবং তাদের আচার আচরণে আমাদের সহানুভূতি দেখাতে হবে, যাতে তারা বুঝতে পারে তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবন যাপন করছে। নিচে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া দরকার তা দেয়া হলো। সো আমরা চলে যাচ্ছি নেক্সট পৃষ্ঠায়।
সো দেখতে পাচ্ছ এখানে 1 নাম্বার, প্রতিবন্ধীদের প্রতি অসদাচরণ, উপহাস, ঠাট্টা তামাশা করা যাবে না। 2 নং, তাদেরকে সবসময় হাসি খুশি রাখতে হবে। 3 নং, তাদের পছন্দের জিনিসপত্র উপহার দিতে হবে। 4 নং, পছন্দের খেলনাপত্র নিয়ে তাদের সাথে খেলা করতে হবে। 5 নং, যতটুকু সম্ভব তাদের সময় দিতে হবে। সো চলে গেল আমাদের 2 নাম্বার এবং 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দুটোর উত্তর। এবার হচ্ছে 3 নং প্রশ্ন দেখো, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরনের খাবার মজুত করবে এবং কেন করবে, এসব খাবারকে কি বলা হয়? সো আমরা চলে আসছি 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর আমি পানি, মুড়ি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি শুকনা জাতীয় খাবার মজুত রাখব, যাতে বন্যার কোনো সম্ভাবনা থাকলে দূষিত পানি পান না করে বিশুদ্ধ পানি পান করা যায় এবং বন্যায় কবলিত হয়ে বাড়িঘর ডুবে গেলে খাবারের বিভিন্ন ধরনের স্বল্পতা দেখা দেবে। সেই স্বল্পতা এড়াতেই মুড়ি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি খাবারের মজুত রাখব। সো দেখতে পাচ্ছ সুন্দর করে অ্যান্সার দেওয়া হয়েছে এবং নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা 4 নম্বরের অ্যান্সারের জন্য। সো দেখি। সো দেখো 4 নম্বর প্রশ্ন, শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লিখো। সো এটার অ্যান্সারটা আমরা দেখব। শীতকাল শেষ হলেই শীতকালকে বিদায় জানানোর পালা। শীতকাল আসলেই বিভিন্ন ধরনের শীত পোশাকের সম্ভার নিয়ে যেমন দোকানিরা সাজিয়ে বসে, তেমনি আমাদেরও হাজার রকমের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট চলতেই থাকে। কিন্তু এবার শীতের শেষে পোশাকগুলি যথাস্থানে তোলার সময় চলে এসেছে, কারণ একবার ব্যবহারের পরে তা পরিষ্কার করা কিংবা কাচাও সম্ভব হয় না। কিন্তু শীতের শেষে এ সমস্ত পরিষ্কার করা আবশ্যক। সামান্য একটু পরিচর্যা করলেই শীত পোশাককে নতুনের মতো রাখা যায়। শীতকালীন পোশাককে ভালো রাখার সহজ কিছু পদ্ধতি বা উপায় রইল, নিচে তা দেওয়া হলো। 1. ক্লাব সোডা দিয়ে সোয়েটার বা কম্বল ভালোভাবে পরিষ্কার করা যায়। 2. ভালোভাবে ঝাঁকিয়ে কাপড় বা পোশাক পরিষ্কার করা যায়। 3. ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে পোশাক ভালো পরিষ্কার হয়। 4. নিমপাতা দিয়ে কাপড় ধোয়া। সো এটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর উত্তর, তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের এইটাতেই আসলে গার্হস্থ্য বিজ্ঞানের সব প্রশ্নের অ্যান্সার শেষ। সো তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় কোয়ালিটি 720 করে দেখবা, ঠিক আছে? তবুও যদি সমস্যা হয় কমেন্ট করবা, তাহলে এই যে পেজগুলো, এই পেজগুলোর লিঙ্ক তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাইয়ে দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করিও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।